লোকসভা ভোট শেষ, ভোটের ফলাফল বেরিয়ে গেছে। আপনারা দেখে নিয়েছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের জন্য এনডিএ সরকার দেশের ক্ষমতায় শপথ গ্রহণ করে নিয়েছে। কিন্তু লোকসভা ভোট শেষ হলেই কি এসে গেল? আমাদের রাজ্যে ভোট কখনো পেছু ছাড়ে না। লোকসভা ভোট শেষ হতে না হতেই আবার একটা ভোট, 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কোন 4টে বিধানসভা কেন্দ্র? মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা। মানিকতলা 2.5 বছর ধরে ভোট আটকে ছিল, আপনারা জানেন, সাধন পান্ডের এলাকা। সেখানে আদালতে যাওয়ার কারণে বিজেপির তরফ থেকে আদালতে যাওয়া হয়েছিল এবং সেজন্য সেখানে 2.5 বছর ধরে ভোট আটকে ছিল। বাকি 3 কেন্দ্রে বিজেপির বিধায়করা ছিলেন, তারা বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূলে গিয়েছিলেন লোকসভার প্রার্থী হবেন বলে। সেই 3টে বিধানসভা রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা কেন্দ্র। মোট এই 4টে কেন্দ্রে ভোট হচ্ছে এবং ইতিমধ্যেই প্রার্থী তালিকা আমাদের হাতে এসে পৌঁছে গেছে। 10ই জুলাই ভোট, রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কারা প্রার্থী হলো, কিভাবে প্রার্থী হলো, কেন প্রার্থী নিয়ে নেতা নেত্রীদের পাশাপাশি কর্মী সমর্থকদের কোনো উৎসাহ নেই, সবটা দেখাবো আপনাদের, শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তৃণমূলের এক্স হ্যান্ডেলে এই 4 কেন্দ্রে, 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। আপনারা আগেই দেখেছেন যে মানিকতলার প্রার্থী হিসাবে সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডের নামই ঘোষণা করে দিয়েছিল তৃণমূল সূত্রে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চেয়েছিলেন এবং সেই নিয়ে নাকি পিসি ভাইপোর ঝগড়াও শুরু হয়েছিল। বাকি 3 কেন্দ্রেরও আজকে প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। এবং সত্যি অবাক হই যে এই বাংলার কিছু নেতার এতটাই প্রতিভা, তারা সব ভোটেই দাঁড়ান। আমি জানি না আর কি কোনো কর্মী সমর্থক সেখানে দাঁড়ানোর মতো কেউ নেই। এই 3টে কেন্দ্রেই দেখুন না, একমাত্র বাগদা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর, মমতা বালা ঠাকুরের মেয়ে। এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির পরিবারতন্ত্রের কথা বলে, দুদিন আগেও বলেছে। বিজেপির কিন্তু কেউ পরিবারতন্ত্র চালায়নি। এবারের জোটে যেটুকু দেখতে পেয়েছি আমরা, এনডিএ সরকারের যে শরিক দলগুলো আছে, বিশেষ করে টিডিপি, চন্দ্রবাবু নাইডু, তাদের পরিবারের অনেকে মন্ত্রী হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার পরিবারতন্ত্রের কথা তোলেন। আর তাদের দলেরই আপনারা খেয়াল করলে দেখবেন, বেহালার দিকে যান, পরপর 3টে কেন্দ্রে একই ফ্যামিলির 3 জন, 3টে ওয়ার্ডে, কোনোটায় বাবা, কোনোটায় ছেলে, কোনোটায় বাবার মেয়ে প্রার্থী পেয়ে যাবেন। সব জায়গাতেই একই কেস। এবারও তাই, মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে বাগদা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তবে যে দুটো লোকের নাম আমি বলবো বলে এই প্রতিবেদন শুরু করেছি, অসাধারণ প্রতিভা। বাংলার নেতাদের মধ্যে যে এতটা প্রতিভা আছে, কাদের কথা বলছি ঠিকই ধরেছেন আপনারা। আমি এই কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী, এদের কথা বলছি। একবার ভাবুন, মুকুটমণি অধিকারী, তিনি রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপির বিধায়ক ছিলেন। রানাঘাট দক্ষিণে 2021-এ বিজেপির টিকিটে জিতেছিলেন। তারপরই তার ইচ্ছা হলো তিনি এবার রানাঘাটে লোকসভা আসনে দাঁড়াবেন। বিজেপি টিকিট দিল না। তাহলে তিনি কি করলেন? রাতারাতি এসে তৃণমূলে যোগদান করলেন। রাতারাতি রানাঘাটে তৃণমূলের টিকিট পেয়ে গেলেন, লোকসভায় হেরেও গেলেন। মানুষ এবার শিখে নিয়েছে যে দল বদলুদের একেবারেই ভোট নয়। রানাঘাটে হেরে গেলেন, আবার রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। ভাবুন একবার, বাংলার মানুষকে এরা কি ভাবে। রানাঘাট দক্ষিণ 2 বছর আগে 2021-এ রানাঘাটের মানুষ এই মুকুটমণি অধিকারীকে জিতিয়ে বিধায়ক করেছিল। তার লোভের জন্য, সাংসদ হওয়ার লোভের জন্য সে বিজেপি ছেড়ে তৃণমূলে গেল। মানুষ ভোট দেয়নি, ভোটে তাকে হারিয়ে দিয়েছে। তৃণমূল আবার সেই হেরো লোকটাকেই প্রার্থী করলো এই রানাঘাট দক্ষিণ কেন্দ্রে। মানুষ আবার রানাঘাট দক্ষিণ কেন্দ্রে 10ই জুলাই ভোট দিতে যাবে মুকুটমণি অধিকারীকে। 2 বছর আগে দিয়েছিল বিজেপির হয়ে, আর এবারে দেবে তৃণমূলের হয়ে। ভাবতে পারছেন রাজ্যটা কোথায় যাচ্ছে? একবার ভাবুন। কোটি কোটি টাকা খরচা হচ্ছে, জলের মতন অর্থ ব্যয় করে এই ভোটগুলো করাতে হয়, আপনারা জানেন, শুধুমাত্র একটা লোকের লোভের জন্য, শুধুমাত্র একটা লোকের চাহিদার জন্য। কি নাম লোকটার? মুকুটমণি অধিকারী। এই লোকটা 2021-এ বিধায়ক ছিল বিজেপির টিকিটে। হঠাৎ ইচ্ছা হলো লোকসভার সাংসদ হয়ে যাব। মানুষ ভোটে জেতায়নি, আবার বিধায়ক পদে নামছে, শুধু দলটা পাল্টে গেছে। যদি বিধায়কই হবেই, তাহলে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার কি দরকার ছিল? অর্থাৎ গদিতে থাকতে হবে।
যেন তেন প্রকারণে আমাকে সবচেয়ে বড় গদিটায় থাকতে হবে, সবচেয়ে বড় গদিটা যদি মানুষ না দেয় তার নিচের গদিটায় থাকতে হবে। দল যেটাই হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, কিচ্ছু এসে যায় না, আদর্শ চুলোয় যাক। আর ভাবি তৃণমূল আবার একই প্রার্থী করলো, যাকে মানুষ হারিয়ে দিল তৃণমূল তাকেই প্রার্থী করলো, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী। কৃষ্ণ কল্যাণেও তাই, রায়গঞ্জে আবার প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ঠিক একই ব্যাপার, একেবারে হুবহু মুকুটমণি অধিকারীর ডিটো। 2021-এ এই কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে বিধানসভা জিতেছিলেন রায়গঞ্জ থেকে। তারও ইচ্ছা হলো লোকসভায় সাংসদ হবেন। মানুষ জেতায়নি এই দল বদলুদের, মানুষ হারিয়ে দিয়েছে, কিন্তু তৃণমূল আবার একই প্রার্থী করেছে রায়গঞ্জে, সেই কৃষ্ণ কল্যাণী। 2 বছর আগে বিজেপির হয়ে ভোট চাইতে গিয়েছিল, মানুষ ভোট দিয়েছিল, বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিল। ঠিক 2 বছরের মধ্যেই আবার এরা ভোট চাইতে যাচ্ছে, এবার বিজেপির নয় তৃণমূলের হয়ে। 2-3 বছরের মধ্যেই এরা দল বদলি করলো এবং তৃণমূল তাকেই প্রার্থী করলো লোকসভা ভোটে হেরে যাওয়ার পরেও। কি ভাবছেন? এটাই বাংলার রাজনীতি, যে রাজনীতিতে কোনো আদর্শ বোধ নেই, কোনো কিছুই নেই, গদিতে থাকতে হবে। আর ভাবি তৃণমূলের কর্মী সমর্থকদের কথা ভাবি, এরা আবার পরিবারতন্ত্রের কথা বলেন। দেখেছেন, একজন লোক বিজেপির টিকিটে জিতলো, তারপরে তৃণমূলের টিকিটে হেরে গেল, আবার তৃণমূলের টিকিট পেলো। কি করছেন আপনারা? তৃণমূলের 4 জন প্রার্থীর নাম ঠিক হয়ে গেছে। মানিকতলার প্রার্থী আগেই দেখেছিলেন, সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে, রায়গঞ্জে সেই বিধানসভারই প্রাক্তন বিধায়ক, বিজেপির ছিল, এবার তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ ওই একই ব্যাপার, বিজেপির ছিল, এবার তৃণমূলের মুকুটমণি অধিকারী। আর বাগদা কেন্দ্রে এবার আর বিশ্বজিৎ দাস লোকলজ্জার ভয়েই মনে হয় দাঁড়াতে চাননি, কারণ তিনি জেলা সভাপতি। বাগদায় একমাত্র দেখলাম বিশ্বজিৎ দাস হেরে যাওয়ার পর আর প্রার্থী হননি। ওই কেন্দ্রের প্রার্থী হচ্ছেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। পরিবারতন্ত্র। এবার দেখি বিজেপি কাদের প্রার্থী করেছে। সরি, বিজেপি এখনো প্রার্থী ঠিক করতে পারেনি, কারণ তারা এখনো ব্যস্ত রয়েছে এবারের ভোটে এই ফলাফলে কে দোষী সেই নিয়ে চিন্তা ভাবনা করতে। দিলীপ ঘোষের শিবির বলছে শুভেন্দু অধিকারী দোষী, প্রার্থী তো সেই ঠিক করেছে। শুভেন্দু অধিকারীর শিবির বলছে কি করে শুভেন্দু অধিকারী দোষী হতে পারে, আরো তো নেতারা হেরে গেছে, কই তাদেরকে তো শুভেন্দু অধিকারী ঠিক করেনি। যে রাজ্যে 200-র উপর জনসভা করলো, যার জন্য এই রাজ্যে বিজেপি 39% ভোট পেল, তাকেই দোষী করছেন। অন্যদিকে সুকান্ত মজুমদার, যিনি আবার কেন্দ্রে এখন শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রী প্রতিমন্ত্রী, তিনি বলছেন রাজ্য সভাপতি হিসেবে তো আমাকে দায় নিতেই হবে। বিজেপির এখন দায় চাপাবার খেলা চলছে, আর সোশ্যাল মিডিয়ায় বিজেপি কর্মী সমর্থকরা লড়াই করছেন দায় কার। যে কর্মী সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় খুব লড়াই করছেন এবং এটা বোঝানোর চেষ্টা করছেন কে দোষী, তারা মনে হয় একবারও সোশ্যাল মিডিয়ায় এই বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করেননি যে এই ওবিসির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের বিরুদ্ধে গিয়ে সংবিধান ভেঙে কিভাবে সংখ্যালঘুকে তোষণ করেছে। সেগুলো যদি বাংলার মানুষকে বোঝাতেন সোশ্যাল মিডিয়ায় বিপ্লব না করে, তাহলে মনে হয় বিজেপির কিছুটা উপকার হতো। পোস্ট দেখবেন, যে পোস্টের কোনো মানেই হয় না, যত রকম উদ্ভট পোস্ট এই আইটি সেলের ছেলেরা করে বেড়ায়। একটা পোস্টও যদি ভালো হতো, এই বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা হতো যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিভাবে বেআইনি কাজ করেছে, তাহলেও মনে হয় উপকার হতো। কিন্তু রাজনীতিটা আবার সোশ্যাল মিডিয়া হয় না। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউবে খবর করার জন্য সাংবাদিকরা আছে। রাজনৈতিক নেতাদের বাড়িতে বাড়িতে যেতে হবে, সাধারণ মানুষের কাছে মিশতে হবে, তাদেরকে বোঝাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতি। সাধারণ মানুষের বাড়িতে যাব না আর ভোটের সময় এলি জিতে যাব, এই ধারণাটা করে যারা বসে থাকে তারাই এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। কি করে জিতবে বিজেপি? 4টে বিধানসভা উপনির্বাচনেই একটা তো বিজেপি জিততে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। প্রার্থী তালিকা তৃণমূলের ঘোষণা হয়ে গেল, আজ থেকে প্রচার শুরু হয়ে যাবে। বিজেপি যখন প্রচার শুরু করবে বা প্রার্থী তালিকা ঠিক হবে, তখন দেখা যাবে তৃণমূল 75% প্রচারে এগিয়ে গেছে। এই করে বিজেপি বাংলায় ক্ষমতা দখল করবে আপনাদের মনে হয়? বিজেপি আবার এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে পা দিয়েছে। শুধু এই 4টে নয়, 10টা বিধানসভার আসন ফাঁকা হয়েছে। এটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান বি। প্ল্যান এ, যদি লোকসভায় ভোটে বিজেপি বেশি আসন পেত, যদি বিজেপি 24-25টা আসন পেয়ে যেত, তৃণমূল এবারে লোকসভা ভোটে হেরে যেত, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে প্ল্যান বি ছিল। প্ল্যান বিটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বেশ কিছু বিধায়ককে সাংসদ পদে দাঁড় করিয়ে দিয়েছিলেন, যাতে
তারা সাংসদ হয়ে যাবেন, বিধানসভার আসনগুলো ফাঁকা হবে। আর উপনির্বাচনে এখন অব্দি উপনির্বাচনে যেগুলো দেখা গেছে প্রায় প্রতিটি তৃণমূল জিতেছে। উপনির্বাচনে তাদেরকেই আবার জিতিয়ে এনে এটা প্রমাণ করে দেওয়া হবে। দেখুন, মোদী ঝড় ছিল লোকসভায়, সেই মোদী ঝড় শেষ, বিধানসভায় আবার কিন্তু তৃণমূলের ঝড়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এবার 29টা আসন পেয়েছেন, তাই তার প্ল্যান বি লাগেনি, কিন্তু তবু 10টা আসন ফাঁকা হয়েছে। এই 10টা আসনেও আগামী কোনো বিধানসভা ভোটে, বিহার বা অন্য কোনো রাজ্যে ভোটের সঙ্গে এখানে উপনির্বাচন হবে। আপনারা জানেন 10টা আসন তৃণমূলেরই তো 5 জন সাংসদ দেখতে পাচ্ছি, জুন মালিয়া, জগদীশ বসুনিয়া, হাজি নুরুল ইসলাম, পার্থ ভৌমিক, অরূপ চক্রবর্তী, 5টা আসন ফাঁকা হয়েছে। আবার এই 5টা আসনে জিতে এসে তৃণমূল বলবে এই দেখুন এই রাজ্যে তৃণমূল কি মানুষ চাইছে। অন্যদিকে বিজেপিও মনোজ টিগ্গা এবং আরো কয়েকজনকে আসনে দাঁড় করিয়ে, লোকসভা আসনে দাঁড় করিয়ে নিজেদের বিধানসভা আসনটা ফাঁকা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান বিটাকেই সাক্ষাৎ করতে সাহায্য করেছে বঙ্গ বিজেপি। কবে আমি জানি না বঙ্গ বিজেপি নেতাদের এটুকু বুদ্ধি হবে যে কেন বিধানসভার বিধায়কদের লোকসভায় দাঁড়িয়ে জেতাবো, বিধানসভার সিটটা ফাঁকা হবে এবং যে উপনির্বাচনে আমরা জিততে পারবো না, রাজ্য বিধানসভায় আমাদের আসন কমে যাবে। বারবার একই ঘটনা দেখার পরেও বিজেপির নেতাদের কেন যে শিক্ষা হয় না, আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে বুঝতে পারছি না। যদি আপনারা জানেন তাহলে অবশ্যই বুঝিয়ে বলবেন। আগামী কয়েক মাসের মধ্যেই আরো 10টা বিধানসভা আসনে উপনির্বাচন হবে এবং সেখানে জিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন কোনো মোদী ঝড় নেই, এই রাজ্যে মানুষ তৃণমূল কি চাইছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইন স্ট্রিম মিডিয়ায় নবান্নের বিজ্ঞাপন পেয়ে এবং অন্যান্য পার্টির টাকার বিনিময়ে যে সমস্ত ইউটিউব চ্যানেল এবং খবরের কাগজগুলো চলে, তাদের কাছে আপনারা এইসব খবর পাবেন না। একেবারে সোজা সাপটা সত্য খবর, এই বাংলার খবর এবং দেশের খবর যদি দেখতে হয় তাহলে আপনাদের দেখতে হবে দা নিউজ বাংলা। বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরা বাংলা রাজনীতির এই সমস্ত খবর চেপে রাখতে দেব না।